নমস্কার, ইনফাইনাইট ফিজিক্সে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 10-এর তড়িৎ চুম্বকত্ব পোর্শনটা, অর্থাৎ চলতড়িতের তড়িৎ চুম্বকত্ব পোর্শনটা। চলতড়িতের তড়িৎ পোর্শনটা কিন্তু শেষ হয়ে গেছে। 11টা ভিডিওতে একদম ডিটেলস চার্জ থেকে শুরু করে 3 পিন প্লাগ, 5 পিন প্লাগ পুরো ডিটেলসে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে কিংবা প্লেলিস্ট থেকে তোমরা আগে দেখে নাও ওই ভিডিওগুলো। তারপরে কিন্তু এই তড়িৎ চুম্বকত্বটা বুঝতে অনেকটা সুবিধা হবে। দেখো, তড়িৎ চুম্বকত্ব জিনিসটা কি? তড়িৎ চুম্বকত্ব জিনিসটা হলো তড়িৎ আর চুম্বকের মিশ্রণ, অর্থাৎ যে পোর্শনে তড়িৎ এবং চুম্বকত্ব দুটো জিনিস নিয়ে আলোচনা করা হচ্ছে সেই জায়গাটাকেই বলা হচ্ছে তড়িৎ চুম্বকত্ব, তড়িৎ প্লাস চুম্বক। তো এই তড়িৎ চুম্বকত্বেও এইটা ফার্স্ট আবিষ্কার হয় 1820 সালে। বিজ্ঞানী ওরস্টেড যখন তার 42 বছর বয়সে তিনি যখন বিভিন্ন গবেষণা করছিলেন, মানে এটা নিয়েই কিন্তু গবেষণা করবে বলে, তড়িৎ চুম্বকত্ব আবিষ্কার করবে বলেই বা ওরস্টেডের পরীক্ষা আবিষ্কার করবে বলে কিন্তু তিনি এটা গবেষণা করতে শুরু করেননি। তিনি অন্য পরীক্ষা করছিলেন। তো সেই রকম সময়, সেই পরীক্ষাটার সময় তার দরকার পড়েছিল একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট নিয়ে যাওয়ার। তো সেই রকম একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এমন সময় তার পাশে একটা ম্যাগনেটিক নিডেল ছিল, যেটাকে তোমরা চুম্বক শলাকা বলো কিংবা যদি কম্পাস যেটা বলতে পারো সেটাও এক প্রকার কিন্তু ম্যাগনেটিক নিডেল। তো সেই চুম্বক শলাকা বা কম্পাস ছিল। তিনি লক্ষ্য করলেন যে যখন আমি এই তারটাতে কারেন্ট দিচ্ছি, অর্থাৎ সুইচ অন করছি, তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হচ্ছে, তখন কিন্তু চুম্বক যে শলাকাটা সেটা কিন্তু একটা দিকে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। একই রকমভাবে আবার যখন বন্ধ করে দিচ্ছেন, তখনও দেখছেন যে চুম্বক শলাকাটা কিন্তু আবার ঠিক আগের অবস্থায় ফিরে এসছে। তো এটাই 1820 সালে বিজ্ঞানী ওরস্টেড গবেষণা করে সেটা লিপিবদ্ধ করলেন এবং সেটাই হয়ে গেল কি না, ওরস্টেডের পরীক্ষা। এবার ডিটেলসে দেখা যাক ওরস্টেডের পরীক্ষাটা কি এবং কিভাবে সেই ঘটনাটা ঘটছে। দেখো, ওরস্টেডের পরীক্ষাটা খুব সিম্পল। একটা কারেন্টের তার লাগবে আর একটা ম্যাগনেটিক নিডেল লাগবে। তো মনে করো কারেন্টের তারটাকে আমি হলুদ কালার দিয়ে সূচিত করলাম এবং কারেন্টটা এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে তীর চিহ্ন বরাবর। ঠিক তার নিচে সাদা কালারের একটা চুম্বক শলাকা রাখলাম, যেই চুম্বক শলাকার আমরা জানি কি দুটো মেরু, একটা এন মেরু আর একটা এস মেরু, এন মেরু আর এস মেরু। এইরকম চুম্বক শলাকাটা ঠিক তারের নিচে আছে, এমন সময় তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো তখনই দেখা যাচ্ছে যে চুম্বক শলাকাটা এইরকম একটা দিকে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, চুম্বক শলাকাটার এন মেরুটা, আর এস মেরুটা আবার এই দিকে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তো এটা কোন দিকে কারেন্ট গেলে এন মেরুটা কোন দিকে বিক্ষিপ্ত হবে সেটা কিন্তু বিভিন্ন বইতে একটা চার্ট আকারে দেয়া আছে। তোমরা কিন্তু চার্টটা মুখস্থ করবে না। চার্টটা যদি মুখস্থ করো তাহলে মাস্ট গুলাবেই, এটা কিন্তু 100% কারেক্ট। একদম চার্ট যদি মুখস্থ করো তাহলে একটা টাইমে গুলাবে। কিন্তু তোমরা একটা সিম্পল টেকনিক মুখস্থ রাখবে, মনে রাখবে, সেটা থেকে অন্যগুলো কিন্তু করে নিতে পারবে। দেখো সেই টেকনিকটা কি। মনে করো এখানে একটা ডায়াগ্রাম আঁকলাম। তোমরা এটা জানো কোনটা কোন দিক, তার জন্য পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক আর দক্ষিণ দিক। মানে স্ক্রিনের ডান দিকটা পূর্ব, বাম দিকটা পশ্চিম, উপরের দিকটা উত্তর আর নিচের দিকটা দক্ষিণ দিক। এইবার চলে আসি ওরস্টেডের গল্পে। একটা তার আছে, সেই তারটা কোন দিক বরাবর আছে? দক্ষিণ উত্তর এইরকম বরাবর আছে, উত্তর দক্ষিণ বরাবর। এইরকম অবস্থায় ঠিক এই তারের নিচে একটা চুম্বক শলাকা রাখা আছে, সেটাকে সাদা কালার দিয়ে দেখাচ্ছি। তারের নিচে কিন্তু চুম্বক শলাকাটা আছে, ওই জন্য তারটা দেখা যাচ্ছে। তারের নিচে চুম্বক শলাকাটা আছে, ছবিটা ভালো করে লক্ষ্য করবে। এবং আমরা জানি কি চুম্বক শলাকার দুটো মেরু, একটা এন মেরু আর একটা এস মেরু। এইখানে কিন্তু লিখে নাও
যে শলাকা নিচে আছে, শলাকা তারের নিচে, চুম্বক শলাকাটা তারের নিচে অবস্থিত। ঠিক আছে, এই রকম অবস্থায় দেখা যাচ্ছে যে চুম্বক শলাকা আর তার দুটো কিন্তু একই দিকে আছে, অর্থাৎ দক্ষিণ উত্তর বরাবর এইরকম বরাবর কিন্তু তারের নিচে চুম্বক শলাকাটা আছে। ঠিক যখন সুইচ অন করা হলো, অর্থাৎ তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট গেল, মানে এখন কিন্তু তারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, অর্থাৎ I = 0। যেই সুইচ অন করলাম, মানে যখন I প্রবাহিত হতে শুরু করলো, এর মধ্যে দিয়ে কারেন্ট যেতে শুরু করলো, তখন কি ঘটনাটা ঘটলো? তখন ঘটলো এই এন মেরুটা পশ্চিম দিকে বেঁকে চলে এলো, এন মেরুটা এরকম পশ্চিম দিকে বেঁকে চলে এলো। তো সেই ছবিটা দেখাচ্ছি দেখো, পরে যেটা আঁকছি সেটা কিন্তু কারেন্ট যাওয়ার পরে কি হলো, যেমন তার ছিল সেই রকম থাকলো। এইবার চুম্বক শলাকার যে চুম্বক শলাকাটা সেটা ঠিক এই রকমভাবে বিক্ষিপ্ত হয়ে গেল, এবং শলাকার আমরা জানি কি দুটো মেরু ছিল, একটা এন মেরু একটা এস মেরু। তাহলে দেখো প্রথম ছবিতে এন মেরু আর তার একই সমান্তরালে ছিল। এবার দেখো দ্বিতীয় ছবিতে যেই কারেন্ট প্রবাহিত হচ্ছে, কারেন্ট দেওয়ার পর তখন কিন্তু চুম্বক শলাকার এন মেরুটা বাম দিকে বেঁকে এলো, মানে পশ্চিম দিকে বিক্ষিপ্ত হয়ে গেল। তাহলে এটা 1 নম্বর ঘটনা ঘটলো। তাহলে আমরা যদি আমাদের কোশ্চেন পড়ে যে একটা তার উত্তর থেকে দক্ষিণ বরাবর আছে এবং কারেন্ট প্রবাহিত হচ্ছে দক্ষিণ থেকে উত্তর দিকে, তাহলে চুম্বক শলাকাটা যদি তারের নিচে অবস্থিত হয়, সেই শলাকার উত্তর মেরু কোন দিকে বিক্ষিপ্ত হবে? তাহলে অবভিয়াসলি উত্তর মেরুটা বিক্ষিপ্ত হবে কোন দিকে? পশ্চিম দিকে। যদি কোশ্চেনটা ঘুরিয়ে দেয়, দক্ষিণ মেরুটা কোন দিকে বিক্ষিপ্ত হবে? তো দক্ষিণ মেরুটা কোন দিকে বিক্ষিপ্ত হয়ে গেল? পূর্ব দিকে বিক্ষিপ্ত হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছ, এইটা গেল 1 নম্বর। কিন্তু এখনও অনেক চিত্র আছে এই রকম। মনে করো এই তারের কারেন্টটাকে জাস্ট উল্টে দিলাম, মানে কারেন্টটা যাচ্ছিল কোন দিক থেকে? দেখো নিচের দিক থেকে উপরের দিকে, মানে দক্ষিণ থেকে উত্তর দিকে। এবার যদি কারেন্টটাকে উল্টে দেওয়া যায়, উত্তর থেকে দক্ষিণ দিকে করে দেওয়া যায়, তাহলে কি হবে? পুরো ঘটনাটাই বিপরীত হয়ে যাবে। জাস্ট এটুকুই মনে রাখো, যখন কারেন্টটাকে উল্টে দেব তখন কিন্তু পুরো ঘটনাটা উল্টে যাবে। অর্থাৎ যে উত্তর মেরুটা পশ্চিম দিকে বিক্ষিপ্ত হয়েছিল, সেই উত্তর মেরুটা তখন কোন দিকে বিক্ষিপ্ত হয়ে যাবে? পূর্ব দিকে। বোঝা গেছে? তাহলে দুটো কন্ডিশন এখানে, উত্তর থেকে দক্ষিণে যদি কারেন্ট যায় তখন কিন্তু উত্তর মেরুটা পূর্ব দিকে বিক্ষিপ্ত হয়ে যাবে, আর দক্ষিণ থেকে উত্তর দিকে কারেন্ট গেলে তখন কিন্তু উত্তর মেরুটা চুম্বক শলাকার সেটা পশ্চিম দিকে বিক্ষিপ্ত হবে। একটা জিনিস মনে রাখলে অন্যটা তার ঠিক উল্টোটা হয়ে যাবে। এটা গেল তারের উপরে, তারের নিচে শলাকাটা। ঠিক আছে, শলাকা হচ্ছে তারের নিচে, সেই জন্য। কিন্তু যদি শলাকাটা তারের উপরে থাকতো তখন কি হতো? শলাকা যখন তারের উপরে থাকবে তখন কি হবে? দেখো শলাকা তারের উপরে, শলাকা তারের উপরে, শলাকা যখন তারের উপরে থাকবে তখন আমরা ছবিটা আঁকবো কিভাবে? এইরকমভাবে ছবিটা আঁকলাম। এইবার চুম্বক শলাকাটা আঁকছি, তারের উপরে যেহেতু আঁকছি তাই মাঝখানে তারটাকে কিন্তু আমি মুছে দেব। শলাকাটা তারের উপরে, ঠিক আছে, এরকমভাবে চুম্বক শলাকাটা আছে। এবার চুম্বক শলাকার দুটো মেরু আছে, একটা নর্থ পোল একটা সাউথ পোল। ছবি এঁকে এঁকে করো তোমরাও কিন্তু, তাহলে কিন্তু এটা তোমাদের একদম চোখে আঁকা অবস্থায় থেকে যাবে। দেখো এইবার যদি কারেন্টটা আমরা নিচ থেকে উপরের দিকে দিই, অর্থাৎ দক্ষিণ থেকে উত্তর দিকে কারেন্টটা দিচ্ছি, তখন কি হবে? যেটা প্রথম ক্ষেত্রে হয়েছিল ঠিক তার উল্টো কেসটা হবে। দেখো শলাকাটা ছিল কিসে? প্রথমে নিচে, এখন শলাকাটা উপরে। নিচে থাকার জন্য এন মেরুটা পশ্চিম দিকে বিক্ষিপ্ত হয়েছিল, এইবার উপরে থাকার জন্য এন মেরুটা কোন দিকে বিক্ষিপ্ত হবে? পূর্ব দিকে বিক্ষিপ্ত হয়ে যাবে। মানে তখন ছবিটা হয়ে যাবে এইরকম, যে শলাকাটা এইরকম একটা দিকে বিক্ষিপ্ত হয়ে গেল, এটা এন মেরু
এটা এস মেরু, এটা যদি তার হয় তাহলে এই দিকে বিক্ষিপ্ত হয়ে গেল। বোঝা গেছে? ঠিক একই রকমভাবে যদি কারেন্টটাকে উল্টে দেওয়া যায়, এক্ষেত্রে কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, নিচ থেকে উপরে, মানে দক্ষিণ থেকে উপরে উত্তর দিকে যাচ্ছে। কিন্তু যদি উত্তর থেকে দক্ষিণ দিকে আসে তখন কিন্তু আবার এন মেরুটা পশ্চিম দিকে বিক্ষিপ্ত হয়ে যাবে। বোঝা গেছে তাহলে? তো এটাই হলো চুম্বক শলাকা কোন দিকে বিক্ষিপ্ত হচ্ছে তার ডিরেকশান। ঠিক আছে? এইবার এই পরীক্ষা থেকে তো একটা জিনিস বোঝা যাচ্ছে যে কেউ না কেউ আছে, কারেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কেউ না কেউ ওই জায়গায় আবির্ভাব হয়ে যাচ্ছে যে কিনা ওই চুম্বক শলাকাটাকে ঠেলে দিচ্ছে, তবেই তো এমনি এমনি চুম্বক শলাকাটা যাচ্ছে। তো তোমরা বলতে পারো স্যার যে এখানে চুম্বক শলাকাটা এমনি হাওয়ায় চলে যাচ্ছে, কিন্তু হাওয়ায় যাচ্ছে না। যদি এটা বায়ু নিরুদ্ধ স্থানে করা যায় তাহলে দেখবেও কিন্তু এই একই রকম ঘটনাটা ঘটছে। ঠিক আছে? আর হাওয়া তো ঠিক এই রকম পজিশনে হচ্ছে না, যেই কারেন্ট দিচ্ছি তখন হাওয়া হচ্ছে তখন বেঁকে যাচ্ছে, তা তো নয়। তার মানে নিশ্চয়ই কিছু না কিছু ঘটনা ঘটছে যার জন্য চুম্বক শলাকাটা বিক্ষিপ্ত হচ্ছে। তো তখনই আবিষ্কার হয়ে গেল যে তড়িৎ গেলে তার মানে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। আমরা জানি কি চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি অন্য কোনো চুম্বককে আনা হয় তবে সেটাকে বিকর্ষণ করবে বা আকর্ষণ করবে। তার মানে এখানে কোনো না কোনোভাবে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। বুঝতে পেরেছ? চুম্বক ক্ষেত্র জিনিসটা কি, যারা জানো না তাদেরকে একটু বলে দিচ্ছি। দেখো, চুম্বক ক্ষেত্র জিনিসটা বলতে যে কোনো একটা চুম্বককে যদি রাখা হয় এক জায়গায়, তো তার আশেপাশের যে অঞ্চল জুড়ে অন্য আরেকটা চুম্বক যদি নিয়ে আসি, সেই চুম্বকটা যদি সমমেরু হয় তাহলে বিকর্ষণ করবে, আর যদি উল্টো মেরু হয় মানে বিষম মেরু হয় তাহলে সেটা কি করবে, আকর্ষণ করবে। তাহলে একটা জিনিস বুঝতে পেরে যাচ্ছি যে চুম্বক ক্ষেত্রটা হলো একটা অঞ্চল, যে অঞ্চল জুড়ে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ এই ক্রিয়াটা থাকে। বুঝতে পেরেছ? ঠিক সেই রকম একটা ঘটনা কিন্তু এই জায়গায় ঘটছে, তা না হলে এইরকম চুম্বক শলাকা কিন্তু বিক্ষিপ্ত হতো না। তো এটাই হলো ওরস্টেডের পরীক্ষা। ওরস্টেডের পরীক্ষা থেকে তাহলে কি জানা গেল? 1 নম্বর, ওরস্টেডের পরীক্ষা থেকে আমরা জানতে পারলাম কি না, চুম্বক শলাকার কোন দিকে বিক্ষিপ্ত হবে কারেন্ট গেলে সেটা। এবার দেখো, এই ওরস্টেডের পরীক্ষাটাকে আরও সহজ করার জন্য, মানে দিক নির্দেশটাকে সহজ করার জন্য বিজ্ঞানী অ্যাম্পিয়ার একটা সূত্র আবিষ্কার করেছে। সূত্রটা কিছুই নয়, সূত্রটার একটা ঘটা করে নাম দেওয়া হয়েছে যে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম বা অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র। সূত্রটা হলো কি, অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র। অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র। বোঝা গেছে? এই অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটা দেখো, সন্তরণ কথাটার মানে হলো বাংলা সাঁতার কাটা। তোমরা কারা কারা সাঁতার কাটতে পারো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। যারা জানো না তারাও লিখবে যে আমি জানি না, আর যারা জানো তারাও কিন্তু লিখবে যে আমরা জানি। সাঁতার কাটা, এই সাঁতার কাটার সূত্রটা কেমন দেখো, ঠিক একই রকম যে ওরস্টেডের যে পরীক্ষাটা সেই পরীক্ষাটাই এখানে বলছে। যদি একটা তড়িৎবাহী তারের তড়িতের অভিমুখ বরাবর কোনো মানুষ হাত ছড়িয়ে সাঁতার কাটে, কোনো মানুষ, দেখো মনে করো একটা মানুষ আঁকছি, ঠিক আমি যদিও আঁকতে পারি না, এই একটা মানুষের মাথা, এই বডি, এই দুটো ঠ্যাং আর এই দুটো হাত, ঠিক আছে? তো যদি সাঁতার কাটে তাহলে তার বাম হাতটা যেদিকে থাকবে, বাম হাত কোনটা, এইটা, তো ওই মানুষটার বাম হাতটা যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরুটা সেই দিকে বিক্ষিপ্ত হবে। মানে চুম্বক শলাকাটা তো নিচে আছে, সেই চুম্বক শলাকার উত্তর মেরু কিন্তু সেই দিকে বিক্ষিপ্ত হবে। যদি এটা চুম্বক শলাকা একটা আঁকি এবং একটা এন মেরু আর একটা এস মেরু আঁকি, তাহলে এই বাম হাতটা যেদিকে থাকবে সেদিকে হচ্ছে চুম্বক শলাকার উত্তর মেরুটা বিক্ষিপ্ত হবে। এটাই অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র। দেখবে তোমরা বইয়ে লেখা আছে যে
কোনো তড়িৎবাহী তারের অভিমুখ বরাবর কোনো মানুষ যদি কাল্পনিকভাবে বাধাহীনভাবে সাঁতার কাটে, তাহলে সেই মানুষটার বাম হাতটা যেদিকে থাকবে তড়িৎবাহী তারের নিচে অবস্থিত চুম্বক শলাকার উত্তর মেরুটা সেই দিকে বিক্ষিপ্ত হবে। আর কিছুই নয়, সেই গল্প যা ওরস্টেড বলে গিয়েছে সেটা আবার দিক নির্ণয় করে এ সাঁতার কাটা দিয়ে বলছে। বোঝা গেছে? এইবার যেটা জানবো সেটা হলো রাইট হ্যান্ড থাম রুল বা ডান হাতের দক্ষিণ মুষ্টি নিয়ম। ঠিক আছে, দক্ষিণ মুষ্টি নিয়ম। দেখো দক্ষিণ মুষ্টি নিয়মটা কি? দক্ষিণ মুষ্টি নিয়ম, দক্ষিণ মুষ্টি নিয়ম মানে এ ভাষাগুলো বড্ড সাধু ভাষা। দক্ষিণ মুষ্টি মানে কি অ্যাকচুয়ালি ডান, আর ডান হাত মানে হচ্ছে থাম, এইটা মুঠো করা, সেই নিয়মটাই হচ্ছে দক্ষিণ মুষ্টি নিয়ম। দক্ষিণ মুষ্টি নিয়মটা হলো যে তারের অভিমুখ বরাবর যদি ডান হাতের বুড়ো আঙুল রেখে, তারের অভিমুখ বরাবর, তারের তড়িৎবাহী তারের অভিমুখ বরাবর যদি ডান হাতের বুড়ো আঙুল রেখে, তড়িতের অভিমুখ বরাবর যদি ডান হাতের বুড়ো আঙুল রেখে দিয়ে অন্য আঙুলগুলোকে ঘোরানো হয়, তাহলে আঙুলগুলো যেদিক থেকে যেদিকে ঘোরে সেটাই হচ্ছে চুম্বক বলরেখার অভিমুখ। চুম্বক বলরেখার অভিমুখ। কি বললাম? চুম্বক বলরেখার অভিমুখ। বুঝতে পেরেছো কি বললাম? দেখো একটু তোমরা ছবিতে দেখো আমার দিকে, তাহলে বুঝতে পারবে। মনে করো এই পেনটা হচ্ছে একটা তড়িৎবাহী তার, যার কারেন্টটা যাচ্ছে কোন দিকে? নিচ থেকে উপরের দিক বরাবর যাচ্ছে। এই রকম বরাবর যদি আমি বুড়ো আঙুলটা রাখি, রেখে ডান হাতটাকে কার্ভ করি, তাহলে যে ডিরেকশানটা যাচ্ছে সেটাই হচ্ছে কি? চুম্বক বলরেখার অভিমুখ। তাহলে যদি এই দিক বরাবর বুড়ো আঙুল রাখা যায়, এই তারের কারেন্টের দিক বরাবর যদি বুড়ো আঙুল রাখা যায়, দিয়ে যদি কার্ভ করা যায়, তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি কেমন? এই রকম একটা ডিরেকশান পেয়ে যাচ্ছি না? কার্ভটা মানে ডান হাতটা এদিক থেকে গিয়ে এই দিকে ঘুরছে। তাহলে উপর থেকে নিচে যদি কারেন্ট যায়, সরি নিচ থেকে উপরের দিকে যদি কারেন্ট যায়, নিচ থেকে উপরের দিকে যদি কারেন্ট যায়, তাহলে তার চুম্বক বলরেখার অভিমুখটা হবে এই রকম। বুঝতে পেরেছো? এটাই হলো চুম্বক বলরেখার অভিমুখ। তো এটাই ডান হাতের মুষ্টি নিয়ম বা দক্ষিণ মুষ্টি নিয়ম, বা এটাকে ইংলিশে বলা হয় রাইট হ্যান্ড থাম রুল। যদি এটাকে উল্টে দেওয়া যায়, মানে তারের নিচটাকে, তারের কারেন্টটাকে তারের নিচ বরাবর অভিমুখ করে দিচ্ছি, দেখো মানে এই রকম বরাবর নিচের দিকে কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, তাহলে নিচের দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে বুড়ো আঙুলটাও আমার কি হবে? নিচের দিকে হবে। বুড়ো আঙুলটা যদি নিচের দিকে হয়, তাহলে এটাকে যদি আঁকা যায়, তাহলে কি হবে? এই রকম বরাবর, এই রকম বরাবর কি হবে? এই দিক বরাবর চুম্বক বলরেখার অভিমুখটা হবে। বুঝতে পেরেছো? চুম্বক বলরেখার অভিমুখটা। তাহলে এটাই গেল দক্ষিণ মুষ্টি নিয়ম, এটাই গেল অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র, আর এটাই গেল হচ্ছে ওরস্টেড। তার মানে একটা জিনিস ওরস্টেড আবিষ্কার করেছে, সেটা থেকে এরা এবার কোন দিকে কারেন্ট গেলে কোন দিকে চুম্বক বলরেখার অভিমুখ সৃষ্টি হবে, সেটাই কিন্তু এটা। আর একটা জিনিস বলি, এবার চুম্বক বলরেখা জিনিসটা কি? চুম্বক বলরেখা, আমি তো বুঝলাম যে চুম্বক বলরেখা একদিক থেকে আরেক দিকে যাবে ডান হাতের দক্ষিণ মুষ্টি নিয়ম অনুসারে, কিন্তু এই যে চুম্বক বলরেখাই জিনিসটা কি, এটাই তো জানা হলো না। তো চুম্বক বলরেখা জিনিসটা দেখো, চুম্বক বলরেখার কিন্তু কোনো বাস্তব অস্তিত্ব নেই, এটা একটা কাল্পনিক রেখা। চুম্বক বলরেখাটা কী রকম রেখা? কাল্পনিক রেখা ভেবে নেওয়া হয়েছে। এবং কেমন রেখা? কাল্পনিক শুধু নয়, কাল্পনিক বদ্ধ রেখা। এখান থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ পড়ে যে চুম্বক বলরেখা বদ্ধ রেখা নাকি মুক্ত রেখা, নাকি বদ্ধ মুক্ত উভয়ই, কোনোটাই নয়, কিন্তু অবশ্যই এটা বদ্ধ রেখা। দুটো জিনিস মনে রাখবে, চুম্বক বলরেখা বদ্ধ রেখা, আর তড়িৎ বলরেখা ওটা কিন্তু মুক্ত রেখা। ঠিক আছে, তাহলে চুম্বক বলরেখা কিন্তু বদ্ধ রেখা।
কি চুম্বক বলরেখার সংজ্ঞাটা, যে চুম্বক ক্ষেত্রে অবস্থিত কতকগুলো কাল্পনিক বদ্ধ রেখা, যে রেখার যে কোনো বিন্দুতে যদি আমরা একটা স্পর্শক বা ট্যানজেন্ট অঙ্কন করি সেটাই হবে ওই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের অভিমুখ। এবং এই চুম্বক বলরেখাটা সবসময় উত্তর দিক থেকে বেরিয়ে এটা দক্ষিণ দিকে প্রবেশ করে। মনে করো এটা একটা চুম্বক অঙ্কন করলাম, এই চুম্বকের এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। তো চুম্বক বলরেখাটা কিন্তু উত্তর দিক থেকে বেরোবে, গিয়ে সেটা দক্ষিণ দিকে এইরকমভাবে প্রবেশ করবে, উত্তর দিক থেকে বেরিয়ে গিয়ে দক্ষিণ দিকে প্রবেশ করবে। এবং আমি এখানে দুটো এঁকেছি, আঁকার জায়গা নেই বলে। এটা মনে রাখবে যে চুম্বক বলরেখা ভিতরে, চুম্বকের ভিতরে কোন দিক থেকে কোন দিকে প্রবেশ করে, দক্ষিণ থেকে উত্তরের দিকে। আর চুম্বকের বাইরে কোন দিক থেকে কোন দিকে যাবে, উত্তর থেকে দক্ষিণ দিকে। বুঝতে পেরেছো? কত ডিপ কনসেপ্ট তোমাদের মনে রাখতে হবে। চুম্বক বলরেখা তোমরা পড়েছো যে উত্তর দিক থেকে গিয়ে দক্ষিণ দিকে প্রবেশ করে, কিন্তু যেই বলে দেবে চুম্বকের ভিতরে চুম্বক বলরেখা কোন দিক থেকে কোন দিকে যায়, তখন কিন্তু হবে দক্ষিণ, অর্থাৎ সাউথ থেকে নর্থের দিকে, দক্ষিণ থেকে উত্তরের দিকে। বোঝা গেছে? আর কি বললাম, চুম্বক বলরেখা একটা কাল্পনিক বদ্ধ রেখা, এবং এই চুম্বক বলরেখার যে কোনো বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করি, এই বিন্দুতে স্পর্শক মানে চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে, এই বিন্দুতে স্পর্শক মানে চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে, এই বিন্দুতে স্পর্শক মানে চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে। যে কোনো বিন্দুতে স্পর্শক আমরা জানি কি, একটা বৃত্তের স্পর্শক অঙ্কন করা মানে কি, বৃত্তের বাইরে অবস্থিত যে কোনো বিন্দু থেকে একটা বৃত্তের ওপর 1000টা সরলরেখা অঙ্কন করা যায়, কিন্তু যে সরলরেখাটা কেবলমাত্র বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করবে, দেখো প্রত্যেকটা সরলরেখা বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করেছে, এদিকে একটা এদিকে একটা, এদিকে একটা এদিকে একটা, এরকম দুটো বিন্দুতে ছেদ করেছে। কিন্তু যে সরলরেখাটা কেবলমাত্র বৃত্তটাকে একটা বিন্দুতে ছেদ করবে সেটাই স্পর্শক। তো স্পর্শক ওটা ম্যাথের ব্যাপার, আমি যাচ্ছি না। তাহলে এটুকুই মনে রাখবে যে চুম্বক বলরেখা একটা কাল্পনিক বদ্ধরেখা, যেটা সবসময় চুম্বকের উত্তর মেরু থেকে গিয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করে চুম্বকের বাইরে, আর চুম্বকের ভিতরে সেটা দক্ষিণ মেরু থেকে গিয়ে উত্তর মেরুতে প্রবেশ করে। এবং ওই বলরেখার যে কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে সেটা কিন্তু চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। তো এই গেল চুম্বক বলরেখা। বুঝতে পেরেছ? এবার দেখো আমরা জানবো যে ঘড়ি সূত্র বা ক্লক রুল জিনিসটা কি। ক্লক রুল একটা জিনিস, মানে নাম থেকেই বুঝতে পেরে যাচ্ছ যে ঘড়ি সম্পর্কিত কোনো একটা কিছু হবে। তো ক্লক রুল বলছে যে একটা বৃত্তাকার তার বরাবর মনে করো এটা একটা বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্তাকার তার বরাবর যদি কারেন্ট প্রবাহিত হয়, এবং কোন দিক থেকে কোন দিকে কারেন্ট প্রবাহিত হবে, যে কোনো দিকেই হতে পারে। আমি দুটো ডায়াগ্রাম আঁকছি, এখানে একটা ডায়াগ্রাম আঁকলাম, এখানে একটা ডায়াগ্রাম আঁকলাম। একদম বাম দিকেরটাতে দেখো কারেন্টটা প্রবাহিত হচ্ছে এদিক থেকে এই দিকে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, মানে ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হচ্ছে। আর এটাতে অঙ্কন করলাম কি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে কারেন্ট যাচ্ছে, তার মানে বিপরীত দিকে, কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো দেখো বৃত্তাকার কুণ্ডলীর মধ্যে যদি কারেন্ট প্রবাহিত হয় ঘড়ির কাঁটার দিকে, তাহলে ওই কুণ্ডলীর মধ্যে চুম্বক ক্ষেত্রের কোন অভিমুখটা তৈরি হবে সেটা খুব সিম্পল। দেখো এই কাঁটার মতো করে ডিজাইন করো, তাহলে এই রকম আঁকলে এটা কিসের মতো লাগছে, এস এর মতো, তাহলে এখানে হচ্ছে উত্তর মেরু সৃষ্টি হবে। আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় তাহলে এইটা কি তৈরি হয়ে যাবে, এর মধ্যে এন মেরু তৈরি হবে। এটাই হলো ঘড়ি সূত্র বা ক্লক রুল জিনিসটা। তাহলে বুঝতে পেরেছো যে একটা বৃত্তাকার কুণ্ডলী, এটা আর কিছুই নয়, একটা বৃত্তাকার তার মানে যার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। মনে করো তোমরা একটা তার নিয়ে এরকম গোল রিং তৈরি করে নিতে পারবে নিজেরা। তো সেই রকম বৃত্তাকার তারের মধ্যে যদি ঘড়ির কাঁটার দিকে কারেন্টটা যায়, ঘড়ির কাঁটার দিক বরাবর যদি কারেন্টটা যায়, তাহলে
সেই ক্ষেত্রে ওই কুণ্ডলীর ভিতরে কি অভিমুখ সৃষ্টি হবে? এস মেরু সৃষ্টি হবে। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে তাহলে সেক্ষেত্রে কি অভিমুখ সৃষ্টি হবে? এন মেরু। এটা কিন্তু খুব ভাইটাল, এই জিনিসটা মনে রাখবে, রাখলে কিন্তু সলিনয়েড পরে আসবো, সেই সলিনয়েড জিনিসটা কি, সেই সলিনয়েডে কোন অভিমুখ তৈরি হচ্ছে কোন দিকে, তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তাহলে বোঝা গেছে ঘড়ির কাঁটার দিকে হলে সাউথ। আগে তোমরা নিজেরা আঁকবে, একে এস আঁকলেই তোমরা বুঝে যাবে যে এসের দেখো, এসের যে তীর চিহ্নটা সেটা কারেন্টের তীর চিহ্নটা একই দিকে, তাহলে এটা এস মেরু। আর এনটা দেখো, এনের তীর চিহ্ন আর আয়ের তীর চিহ্নটা একই দিকে, তাই ওখানে এন মেরু তৈরি হয়ে গেছে। বুঝতে পেরেছো? মনে রাখার সুবিধার জন্য। এবার দেখো আমরা জানবো সলিনয়েড বা সলিনয়েড জিনিসটা কি। দেখো সলিনয়েড আর কিছুই নয়, সলিনয়েড হলো একটা দণ্ড, যে দণ্ডের মধ্যে আমরা এইরকমভাবে তারগুলোকে পেঁচিয়েছি। তারের কালারটাকে অন্য দিয়ে দিই, সাদা দিয়ে দিচ্ছি। এইরকমভাবে তারগুলো পেঁচিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এদিক থেকে এই দিকে কারেন্ট যাচ্ছে। এবার এখানে একটা ব্যাটারি অঙ্কন করে দিয়েছে, এটা ব্যাটারি পজিটিভ, এটা নেগেটিভ। সলিনয়েড আর কিছুই নয়, একটা লম্বা দণ্ডাকৃতি কিছু জিনিস নিয়ে সেটাকে আমরা কি করেছি না, তার দিয়ে পেঁচিয়ে 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 এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেই তারের দুটো প্রান্তটাকে আমরা কি করেছি, ব্যাটারির সাথে কানেক্ট করে দিয়েছি। দেখো চোঙাকৃতি দণ্ডের গায়ে যদি আমরা তার পেঁচিয়ে পেঁচিয়ে সেই দুটো তারকে একটা ব্যাটারির সাথে কানেক্ট করে দিই, তাহলেই কিন্তু একটা সলিনয়েড তৈরি হয়ে যাবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, তারগুলোকে হতে হবে কিন্তু কভার দেয়া, মানে তার যেমন আমরা কভার দেয়া তার দেখি সেই রকম, মানে তারটাকে ছাড়িয়ে ভিতরে তামা বের করে নিলে কিন্তু হবে না, তাহলে দেখবে একটা পাকের সঙ্গে কিন্তু আর একটা পাক লেগে যাবে। তাহলে কি বললাম, সলিনয়েডের যে তারটা সেটা কিন্তু বাজার থেকে যে কেনা তার পাওয়া যায় সেই রকম তার কভার দেওয়া থাকবে, সেটাকে বাঁকিয়ে বাঁকিয়ে যখন ব্যাটারিতে কানেক্ট করব এই জায়গায় শুধু ভিতরের তামাটাকে বের করে ব্যাটারিতে কানেক্ট করে দেবো। তো এই হয়ে গেল সলিনয়েড। কিন্তু প্রশ্ন এখন যাচ্ছে, এখানে সলিনয়েডটাকে যেই কারেন্টের সাহায্যে কানেক্ট করে দিলাম বা ব্যাটারির সাহায্যে কানেক্ট করে দিলাম, তখন এই সলিনয়েডটা একটা চুম্বকে পরিণত হয়ে যাবে। মানে এর গায়ে যদি কোনো চুম্বক পদার্থ, লোহা, নিকেল, কোবাল্ট, এইগুলো যদি আমরা কাছে নিয়ে যেতে থাকি তাহলে এগুলোকে আকর্ষণ করবে। কিন্তু প্রশ্ন হলো, এটা যদি চুম্বকে পরিণত হবে তো সেটা কীরকম হবে, কোন দিকে কোন মেরু থাকবে, উত্তর মেরু না দক্ষিণ মেরু, কোন দিকে কোন মেরু থাকবে, বাম দিকে উত্তর মেরু না বাম দিকে দক্ষিণ মেরু। সেটার জন্য আমরা আগে যেটা জেনেছি ক্লক রুল, সেইটাকে একটু ফলো করো। দেখো এখানেই যদি আমরা ক্লক রুলটা আঁকি তাহলে কিন্তু সুবিধা হয়ে যাবে। ক্লক রুলের ক্ষেত্রে কি বলেছিলাম, যে এইরকম যদি ঘড়ির কাঁটার দিকে কারেন্টটা যায় তাহলে সেখানে এস মেরু সৃষ্টি হবে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে তাহলে সেটা এন মেরু সৃষ্টি হবে। এইবার এই পার্টটাকে জুম করতে থাকো, এই যে পার্টটা আছে একদম বাম দিকের পার্টটা, এটাকে নিয়ে এসে জুম করেছি। দেখো বাম দিকের পার্টটা উপর থেকে গিয়েছে, আর এই পার্টটা সলিনয়েডের যে লোহার দণ্ডটা আছে, সেই দণ্ডের ওপাশ থেকে এসছে। ঠিক আছে, এটা দণ্ডের বাইরে থেকে গিয়েছে আর এটা দণ্ডের পিছন থেকে এসছে। এই দিকের পার্টটা দণ্ডের পিছন থেকে এসছে আর বাম দিকের পার্টটা দণ্ডের উপরে থেকে। তাহলে সেটা যদি আঁকি তার মানে কেমন হচ্ছে, দণ্ডের এখান থেকে গিয়ে এই রকমভাবে, মানে এদিক থেকে যদি আমরা ছবিটা দেখার চেষ্টা করি, দেখো এটা 3 ডাইমেনশনাল, যদি তোমরা একটু মনে করো তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে। যদি এখান থেকে আমরা দেখার চেষ্টা করি, এই দিক থেকে চোখ দিয়ে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে কি হবে, দেখো এদিক থেকে, মানে এদিক থেকে যদি আমরা দেখি ঠিক এই রকম একটা দণ্ড হলো না, যেটার মধ্যে দিয়ে কারেন্টটা এইরকমভাবে যাচ্ছে, কারেন্টটা এখান থেকে গিয়ে এই রকম ওপর থেকে যাচ্ছে, তার মানে কি এখান থেকে গিয়ে এই রকমভাবে যাচ্ছে। বোঝা গেছে? এইটাকেই তো ঘুরিয়ে দিলে তবেই তো এই রকমভাবে কারেন্টটা যাবে, আর সেটাকে এই দিক করে নিলে তার মানে কারেন্টটা এই রকমভাবে যাচ্ছে। তো এরকমভাবে গেলে তখন কি মেরু সৃষ্টি হবে, এখানে এন মেরু সৃষ্টি হবে।
আর এদিকেরটার ক্ষেত্রে কি হবে, এই দিক থেকে যদি তোমরা চোখ দিয়ে দেখো এদিক থেকে, তাহলে দেখো এটা বাইরে থেকে আসছে, মানে দণ্ডের বাইরে থেকে এই তারটা আসছে। দণ্ডের বাইরে থেকে আসা মানে কেমন হবে তখন এই ছবিটা, এখান থেকে এইরকমভাবে আসছে, তো এইরকম কারেন্টটা, তাহলে এরকম কারেন্টটা কার ক্ষেত্রে হয়, এস মেরুর ক্ষেত্রে, আর এরকম কারেন্টটা এন মেরু। এইখানে কি মেরু তৈরি হলো, এন মেরু, আর এটাতে এস মেরু তৈরি হয়ে গেল। বুঝতে পেরেছো তাহলে? তাহলে এক্ষেত্রে আমরা যে চুম্বকটা পেলাম সেই চুম্বকের বাম দিকে কি মেরু তৈরি হয়ে গেল, এন মেরু, আর ডান দিকে তৈরি হয়ে গেল কি, এস মেরু। তাহলে বাম দিকে এন মেরু তৈরি হলো, ডান দিকে এস মেরু। মনে রাখবে কিন্তু এটা কিন্তু তোমরা ছবিতে, কিন্তু তোমাদের যদি পরীক্ষাতে ছবি অন্যভাবে দেয় তাহলে কিন্তু মেরু উল্টে যাবে, ঠিক আছে? তোমরা ভালো করে লক্ষ্য করো, এদিক থেকে লক্ষ্য করলে কি হবে, এটা নিজেরা তারটা বাঁকিয়ে লক্ষ্য করবে, মানে এর টপ ভিউ যদি মোবাইল থেকে এদিক থেকে একটা ছবি তুলি তাহলে এটা কেমন লাগবে, এই রকম ছবিটার মতো লাগবে। তো এরকম ছবিটা লাগার জন্য এটা এন মেরু। আর এদিক থেকে যদি ছবি তুলি এই রকম পাক, ডান দিকেরটার ক্ষেত্রে এদিক থেকে যদি ছবি তুলি তাহলে এটা কেমন লাগবে, এই রকম লাগবে, তাহলে এটা এস মেরু তৈরি হয়ে গেল। তাহলে এদিকে এন মেরু, এদিকে এস মেরু তৈরি হয়ে গেল। এই তারটা যদি কেউ উল্টো দিক থেকে জড়ায়, মানে মনে করো এই তারটা উল্টো দিক থেকে জড়ানো হয়েছে, এইরকমভাবে, এরকমভাবে একটা তার জড়ানো হয়েছে, এইভাবে এদিক থেকে এইরকমভাবে তারটাকে জড়ানো হয়েছে। দিয়ে শেষ প্রান্তটা এরকম উপর থেকে পড়ে এসছে। তাহলে এদিক থেকে যদি প্লাস দিই আর এদিক থেকে যদি মাইনাস দিই, তাহলে দেখো তোমরা যদি এদিকটাকে লক্ষ্য করো, এই দিক থেকে যদি লক্ষ্য করো তাহলে দেখলে বুঝতে পেরে যাবে যে কারেন্টটা কোন দিক থেকে আসছে, এই দিক থেকে আসছে, এরকমভাবে না, এখান থেকে এইরকমভাবে এসে এদিকে ঢুকছে, মানে এই দিকে কারেন্টটা আসছে। তো এই দিকে কারেন্টটা আসা মানে এটা কি মেরু হয়ে যাবে, এটা সাউথ। আর এদিকে আসছে, এদিক থেকে যদি লক্ষ্য করো কারেন্টটা উল্টো দিক থেকে, তাহলে এটা কি হয়ে যাবে, এই রকম আকৃতির। তো এটা কি হয়ে গেল, এন মেরু হয়ে গেল। তার মানে এটা এস মেরু আর এটা এন মেরু তৈরি হয়ে গেল। কিন্তু আগেরটার ক্ষেত্রে দেখো উল্টো হয়ে গেছে, এদিকটা এন মেরু, এদিকটা এস মেরু। তাহলে তোমরা সব সময় কনসেপ্ট ক্লিয়ার রাখবে, বুঝতে অসুবিধা হবে না। আর এর নোটস, একটা কথা, এর নোটস, এই লেকচারের নোটস যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক পেজের, সেই ফেসবুক পেজে চলে যাবে, গেলে কিন্তু সেখানে নোটস দেওয়া থাকবে, নোটসের পিডিএফ দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ফেসবুক পেজটা হলো @ইনফাইনাইট ফিজিক্স অফিসিয়াল, ইনফাইনাইট ফিজিক্স অফিসিয়াল, ঠিক আছে? দেখবে লোগো দেওয়া আছে এইরকম, ইনফাইনাইট ফিজিক্সের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। তো যারা যারা ফেসবুক পেজ এখন লাইক করোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ফেসবুক পেজটা কিন্তু লাইক করে রাখবে, তাহলে সেখানে কিন্তু হঠাৎ যে সমস্ত ইনফরমেশন বা আপডেটগুলো দেওয়া থাকবে সেই ফেসবুক পেজেই দেওয়া হবে। চলো দেখো।